মাওয়াস ক্রনিকেল থেকে আমি সাথে আছি মাওয়া। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা অন্য ভুবন। দুপুরবেলা কাজের মেয়েটি মিসির আলীকে ডেকে তুলল। কে নাকি দেখা করতে এসেছে, খুব জরুরি দরকার। মিসির আলীর রাগে গা কাঁপতে লাগল। কাজের মেয়েটিকে বলে দেয়া ছিল কিছুতেই যেন তাকে 3টার আগে ডেকে তোলা না হয়। এখন ঘড়িতে বাজছে 2টা 10। যত জরুরি কাজই থাকুক, এই সময় তাকে ডেকে তোলার কথা নয়। মিসির আলী রাগ কমাবার জন্যে উল্টা দিকে 10 থেকে 1 পর্যন্ত গুনলেন। গুনগুন করে মনে মনে গাইলেন, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়। এই গানটি গাইলে তার রাগ আপনাতেই কিছুটা নেমে যায়, কিন্তু আজ নামছে না। কাজের মেয়েটির ভাবলেশহীন মুখ দেখে তা আরও বেড়ে যাচ্ছে। তিনি গম্ভীর গলায় ডাকলেন, রেবা জি, আর কোনোদিন তুমি আমাকে 3টার আগে ডেকে তুলবে না। জি আচ্ছা। 2 থেকে 3টা এই 1 ঘন্টা আমি প্রতিদিন দুপুরে ঘুমিয়ে থাকি। এর নাম হচ্ছে সিয়াস্তা, বুঝলে? জি। ঘড়ি দেখতে জানো? জি না। মিসির আলির রাগ দপ করে নিভে গেল। যে মেয়ে ঘড়ি দেখতে জানে না, সে তাকে 3টার সময় ডেকে তুলবে কিভাবে? রেবা মেয়েটি নতুন কাজে এসেছে, তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। রেবা জি। আজ সন্ধ্যার পর তোমাকে ঘড়ি দেখা শেখাবো। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা প্রথম শিখতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে। এখন বলো, যে লোকটি দেখা করতে এসেছে সে কেমন? রেবা অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ মানুষের মতোই, আবার কেমন হবে? তার এই সাহেব কি সব অদ্ভুত কথাবার্তা যে বলে, পাগল ধরনের কথাবার্তা। বলো বলো, চুপ করে আছো কেন? মিসির আলী বিরক্ত হলেন। এই মেয়েকে কাজ শেখাতে সময় লাগবে। তিনি গম্ভীর মুখে বললেন, মানুষকে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, বুঝতে পারছো? মেয়েটি মাথা নাড়ল। মাথা নাড়ার ভঙ্গি থেকেই বলে দেয়া যায় সে কিছুই বুঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সে শুধু ভাবছে এ লোকটির মাথায় দোষ আছে। তবে দোষ থাকলেও লোকটা ভালো, বেশ ভালো। রেবা এ পর্যন্ত 2টি গ্লাস, একটা পিরিচ এবং একটা প্লেট ভেঙেছে। একটা কাপের বোটা আলগা করে ফেলেছে। সে তাকে কিছুই বলেনি, একটা ধমক পর্যন্ত দেয়নি। ভালো মানুষগুলি একটু পাগল পাগলই হয়ে থাকে। মিসির আলী হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। একটি সিগারেট বের করে হাত দিয়ে গুঁড়ো করে ফেললেন। তিনি সিগারেট ছাড়বার চেষ্টা করছেন। যখনই খুব খেতে ইচ্ছে করে, তিনি একটি সিগারেট বের করে গুঁড়ো করে ফেলেন এবং ভাবতে চেষ্টা করেন একটি সিগারেট টানা হলো। এতে কোনো লাভ হচ্ছে না, শুধু মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে। রেবা জি। এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। তোমার উত্তর থেকে আমি ধারণা করতে পারবো যে লোকটি এসেছে সে কী রকম। রেবা হাসল, তার বেশ মজা লাগছে। প্রথম প্রশ্ন, যে লোকটি এসেছে সে গ্রামে থাকে না শহরে? গ্রামে। লোকটি বুড়ো না জোয়ান? জোয়ান। রোগা না মোটা? রোগা। কি কাপড় পরে এসেছে? মনে নাই। কাপড় পরিষ্কার না ময়লা? ময়লা। হাতে কি আছে, ব্যাগ বা ছাতা এসব কিছু আছে? না। চোখে চশমা আছে? না। মিসির আলী থেমে থেমে বললেন, তোমাকে যে প্রশ্নগুলো করলাম সেগুলি মনে রাখবে। কেউ আমার কাছে এলে আমি এইগুলো জানতে চাই, বুঝতে পারছো? জি। এখন যাও, আমার জন্য 1 কাপ চমৎকার চা বানাও। দুধ চিনি কিচ্ছু দেবে না, শুধু লিকার। বানানো হয়ে গেলে চায়ের কাপে 1 দানা লবণ ফেলে দেবে। লবণ? হ্যাঁ লবণ। মিসির আলী উঠে দাঁড়ালেন। বসার ঘরে যে লোকটি এসেছে তাকে দেখা দরকার। রেবার কথা মতো লোকটি হবে গ্রামের, ময়লা কাপড় পরে এসেছে। জোয়ান বয়স, হাতে কিছুই নেই। এই ধরনের একজন লোকের তার কাছে কি প্রয়োজন থাকতে পারে? বসার ঘরে যে লোকটি বসেছিল সে রোগা নয়। পরনে গ্যাবার্ডিনের স্যুট, হাতে চামড়ার একটি ব্যাগ, বয়স 50-এর উপরে, চোখে চশমা। মিসির আলী মনে মনে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রেবা মেয়েটির পর্যবেক্ষণ শক্তি মোটেই নেই, একে বেশি দিন রাখা যাবে না। মিসির আলী বসে থাকা লোকটিকে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন।
তিনি ঘরে ঢোকার সময় লোকটি উঠে দাঁড়ায়নি, দাঁড়াবার মতো ভঙ্গি করেছে। বসে থাকার মধ্যেও একটা স্পর্ধার ভাব আছে। লোকটি তাকিয়ে আছে সরু চোখে, যেন সে কিছু একটা যাচাই করে নিচ্ছে। মিসির আলি বললেন, ভাই, আপনার নাম? আমার নাম বরকতুল্লাহ। আমি ময়মনসিংহ থেকে এসেছি। কোনো কাজে এসেছেন কি? হ্যাঁ, কাজেই এসেছি। আমি অকাজে ঘোরাঘুরি করি না। আমার কাছে এসেছেন? আপনার কাছে না এলে আপনার ঘরে বসে আছি কেন? ভালোই বলেছেন। এখন বলুন, কি ব্যাপার? অল্প কথাই বলুন। বরকতুল্লাহ সাহেব থমথমে গলায় বললেন, আমি কথা কম বলি, আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না। তিনি লক্ষ্য করলেন লোকটি আহত হয়েছে, তার চোখ মুখ লাল। মিসির আলি খুশি হলেন। লোকটি বড় বেশি স্পর্ধা দেখাচ্ছে। বরকতুল্লাহ সাহেব, চা খাবেন? জি না, আমি চা খাই না। আমার যা বলার তা আমি খুব অল্প কথায় বলে চলে যাব। মিসির আলি হাসতে হাসতে বললেন, অল্প কথায় কিছু বলতে পারবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। আপনার অভ্যাস হচ্ছে বেশি কথা বলা। আপনি চা খাবেন কি না তার জবাব দিতে গিয়ে একটি দীর্ঘ বাক্য বলেছেন। আপনি বলেছেন, জি না, আমি চা খাই না। আমার যা বলার তা আমি খুব অল্প কথায় বলে চলে যাব। এই বাক্যটিতে 17টি শব্দ আছে। বরকতুল্লাহ সাহেব অবাক হয়ে তাকালেন। তার ভ্রু কুঞ্চিত হল। মিসির আলি মনে মনে হাসলেন। কাউকে বুদ্ধির খেলায় হারাতে পারলে তার খুব আনন্দ হয়। বরকতুল্লাহ সাহেব, আপনি কি চান? আপনার সাহায্য চাই। তার জন্য আমি আপনাকে যথাযথ সম্মানই দেব। আমি ধনাঢ্য ব্যক্তি না হলেও দরিদ্র নই। আমি চেক বই নিয়ে এসেছি। ভদ্রলোক কোটের পকেটে হাত দিলেন। মিসির আলির খানিকটা মন খারাপ হয়ে গেল। ধনবান ব্যক্তিরা দরিদ্রের কাছে প্রথমেই নিজেদের অর্থের কথা বলে কেন ভাবতে লাগলেন। বরকতুল্লাহ বললেন, আমি কি আমার সমস্যাটার কথা আপনাকে বলবো? মিসির আলি বললেন, তার আগে জানতে চাই আপনি আমার নাম জানলেন কি করে? আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তি নই যে ময়মনসিংহের একজন লোক আমার নাম জানবে। বরকতুল্লাহ নিচু স্বরে বললেন, আমি খুঁজছি একজন ভালো সাইকিয়াট্রিস্ট, যার কাছে আমি অকপটে আমার কথা বলতে পারবো, যে আমার কথায় লাফিয়ে উঠবে না, আবার অবিশ্বাসের হাসিও হাসবে না। আমি জানি আপনি সেরকম একজন মানুষ। কি করে জানি তা তেমন জরুরি নয়। মিসির আলির মনে হলো লোকটা বেশ বুদ্ধিমান, গুছিয়ে কথা বলতে জানে, যার মানে হচ্ছে গুছিয়ে কথা বলার অভ্যেস তার আছে। লোকটি সম্ভবত একজন ব্যবসায়ী। সফল ব্যবসায়ীদের নানান ধরনের লোকজনের সঙ্গে খুব গুছিয়ে কথা বলতে হয়। বরকতুল্লাহ সাহেব, আপনি কি একজন ব্যবসায়ী? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 10 বছর। এখন করছি না। কিসের ব্যবসা? আপনি আমাকে জেরা করছেন কেন বুঝতে পারছি না। আপনার সমস্যা নিয়ে আমি মাথা ঘামাবো কি না তা জানার জন্য জেরা করছি। যদি আপনাকে আমার পছন্দ হয় তবেই আপনার কথা শুনব। সবার সমস্যা নিয়ে আমি মাথা ঘামাই না। যথেষ্ট পরিমাণ টাকা পেলেও না? না। আমার সম্পর্কে ভালো রকম খোঁজখবর আপনি নেননি। যদি নিতেন তাহলে জানতেন যে আমি টাকা নেই না। বরকতুল্লাহ সাহেব দীর্ঘ সময় চুপ করে রইলেন। তিনি তার সামনে বসে থাকা রোগাটে লোকটিকে ঠিক বুঝে উঠতে পারছেন না। কথাবার্তা বলছে অহংকারী মানুষের মতো, কিন্তু বলার ভঙ্গিটি সহজ ও স্বাভাবিক। আপনি টাকা নেন না কেন জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। টাকা নিলেই এক ধরনের বাধ্যবাধকতা এসে পড়ে। আমি তার মধ্যে যেতে চাই না। অন্যের সমস্যা নিয়ে চিন্তা করা আমার পেশা নয়, শখ। শখের ব্যাপারে কোনো রকম বাধ্যবাধকতা থাকা উচিত নয়, কি বলেন? ঠিকই বলছেন। আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। কি জানতে চান বলুন। আপনার পড়াশোনা কত দূর? MA পাশ করেছি, পলিটিক্যাল সায়েন্স। আপনি বলছেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, কেন? এই প্রশ্নের জবাব আপনাকে পরে দেব। অন্য প্রশ্ন করুন। আপনি বিবাহিত? হ্যাঁ, আমার 9 বছর বয়সী একটি মেয়ে আছে। আপনার সমস্যা এই মেয়েকে নিয়েই নয় কি? জি হ্যাঁ। কি করে বুঝলেন? মেয়ের কথা বলার সময় আপনার গলার স্বর পাল্টে গেল, তা থেকেই আন্দাজ করছি। আপনার স্ত্রী মারা গেছেন কতদিন হলো? প্রায় 9 বছর হলো। স্ত্রী মারা গেছেন সেটা কি করে বলতে পারলেন? বাচ্চাদের কোনো সমস্যা হলে মা নিজে আসেন।
এক্ষেত্রে আসেননি দেখে সন্দেহ হয়েছিল। তাছাড়া বিপত্তিক মানুষদের দেখলেই চেনা যায়। আমি কি এবার আমার ব্যাপারটা বলবো? বলুন। সংক্ষেপে বলতে হবে? না, সংক্ষেপে বলার দরকার নেই। চা দিতে বলি? জি না, আমি চা খাই না। 1 গ্লাস ঠান্ডা পানি দিতে বলুন, খুব ঠান্ডা, তৃষ্ণা হচ্ছে। আমার ঘরে ফ্রিজ নেই, পানি খুব ঠান্ডা হবে না। ভদ্রলোক তৃষ্ণার্তের মতোই পানির গ্লাস শেষ করে দ্বিতীয় গ্লাস চাইলেন। মিসির আলি বললেন, আর গ্লাস দেব? আর লাগবে না। আপনি তাহলে শুরু করুন। আপনার মেয়ের নাম কি? তিন্নি। বলুন তিন্নির কথা। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন, সম্ভবত মনে মনে গুছিয়ে নিচ্ছেন, কিংবা বুঝে উঠতে পারছেন না ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন। মিসির আলি লক্ষ্য করলেন ভদ্রলোকের কপালে সূক্ষ্ম ঘামের কণা জমতে শুরু করেছে। মিসির আলি ঠিক বুঝে উঠতে পারছেন না 9 বছর বয়সী একটি মেয়ের এমন কি সমস্যা থাকতে পারে যা বলতে গিয়ে এমন অস্বস্তির মধ্যে পড়তে হয়। বলুন, আপনার মেয়ের কথা বলুন। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার মেয়ের নাম তিন্নি। ওর বয়স 9 বছর। মেয়ের জন্মের সময় ওর মা মারা যায়। মেয়েটিকে আমি নিজেই মানুষ করি। আমি মোটামুটিভাবে একজন সচ্ছল মানুষ, কাজেই আমার পক্ষে বেশ কিছু কাজের লোকজন রাখা কোনো সমস্যা ছিল না। তিন্নিকে দেখাশোনার জন্য অনেকেই ছিল, কিন্তু তবু মেয়েটির বেশিরভাগ দায়িত্ব আমিই পালন করেছি। দুধ বানানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সবই আমি করতাম। বুঝতেই পারছেন, মেয়েটি আমার খুবই আদরের। সব বাবার কাছেই তাদের ছেলে মেয়ের আদর থাকে, কিন্তু আমার মধ্যে বাড়াবাড়ি রকমের ছিল। মিসির আলি বললেন, আপনি কি বলতে চাচ্ছেন, এখন নেই? ভদ্রলোক এই প্রশ্নের জবাব দিলেন না, তার মেয়ের কথা বলে যেতে লাগলেন। তিনি এমন একটি ভঙ্গি করলেন যেন প্রশ্নটি শুনতে পাননি। তিন্নির বয়স যখন 1 বৎসর তখন লক্ষ্য করলাম ও অন্যান্য শিশুদের মতো নয়। সাধারণত 1 বৎসর বয়সে শিশুরা কথা বলতে শুরু করে। তিন্নির বেলা তা হলো না। সে কথা বলা শিখল না। বড় বড় ডাক্তাররা সবাই দেখলেন, তারাও কোনো কারণ বের করতে পারলেন না। মেয়েটি কানে শুনতে পায়, তার ভোকাল কর্ড ঠিক আছে, কিন্তু কথা বলে না। কেউ কিছু বললে মন দিয়ে শোনে, এই পর্যন্তই। ইএনটি স্পেশালিস্ট প্রফেসর আলম বললেন, অনেক বাচ্চাই দেরিতে কথা শেখে, এর বেলাও তাই হচ্ছে, দেরি হচ্ছে। আপনি আপনার মেয়ের সঙ্গে দিনরাত কথা বলবেন, ও শুনে শুনে শিখবে। আমি প্রফেসর আলমের পরামর্শ মতো প্রচুর কথা বলতাম, গল্প পড়ে শোনাতাম, সিনেমায় নিয়ে যেতাম, কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটি একটি কথাও বলল না। ওর যখন 6 বছর বয়স, তখন একটা অদ্ভুত ব্যাপার হলো। দিনটি আমার পরিষ্কার মনে আছে। জুলাই মাসের 3 তারিখ, শুক্রবার। আমি দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমুচ্ছি। শরীরটা ভালো যাচ্ছিল না, জ্বর জ্বর ভাব। হঠাৎ তিন্নি আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগালো এবং পরিষ্কার গলায় বলল, বাবা, অসময়ে ঘুমুচ্ছ কেন? আপনি বুঝতেই পারছেন, আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, তিন্নি কথা বলেছে। একটি দুটি শব্দ নয়, পুরো বাক্য বলেছে। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, কোনো রকম জড়তা নয়, অস্পষ্টতা নয়। বিস্ময় সামলাতে আমার দীর্ঘ সময় লাগলো। আমি একসময় বললাম, তুই কথা বলা জানিস? তিন্নি হাসি মুখে বলল, হ্যাঁ, কেন জানবো না। এতদিন কথা বলিসনি কেন? তিন্নি তার জবাব দিল না, ঠোঁট টিপে হাসতে লাগলো, যেন সে খুব মজা পাচ্ছে। এটা যেন চমৎকার একটা রসিকতা, কথা না বলে বাবাকে বোকা বানানো। মিসির আলি সাহেব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, নতুন এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে উঠতে আমার সময় লাগলো। তবে আমি ঠান্ডা ধরনের মানুষ। আমি কোনো কিছু নিয়েই হইচই শুরু করি না। প্রথমে নিজে বুঝতে চেষ্টা করি। কিন্তু তিন্নির ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। হঠাৎ করে কথা বলা শুরু করা ছাড়াও তার মধ্যে অনেক বড় ধরনের অস্বাভাবিকতা ছিল। এই পর্যন্ত বলেই বরকতুল্লাহ সাহেব থামলেন, পানি খেতে চাইলেন। মিসির আলি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। বরকতুল্লাহ সাহেব নিচু গলায় আবার কথা শুরু করলেন। আমি লক্ষ্য করলাম তিনি সব প্রশ্নের জবাব জানে। মিসির আলি বললেন, আমি আপনার কথা বুঝতে পারছি না, সব প্রশ্নের জবাব জানে মানে? আপনাকে উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরুন, আমি তিন্নিকে জিজ্ঞেস করলাম 16 বর্গমূল কত।
সে এক মুহূর্ত ইতস্তত না করে বলল, 4। যদিও সে অঙ্কের কিছুই জানে না। যে মেয়ে কথা বলতে পারে না তাকে অঙ্ক শেখানোর প্রশ্নই ওঠে না। আপনাকে আরেকটি উদাহরণ দেই। একদিন বাসায় ফিরে তিন্নিকে জিজ্ঞেস করলাম, বলতো মা, আজ নয়াবাজারে কার সঙ্গে দেখা হয়েছে? সে সঙ্গে সঙ্গে বলল, হালিম সাহেবের সঙ্গে। হালিম আমার বাল্যবন্ধু, তিন্নি তাকে চেনে না। তার সঙ্গে আমার মেয়ের কোনোদিন দেখা হয়নি। হালিমের সঙ্গে আমার দেখা হয়েছে, এটা তিন্নির জানার কোনো কারণ নেই। মিসির আলি সাহেব, বুঝতেই পারছেন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। তার কিছুদিন পর আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটল। রাতের বেলা তিন্নিকে নিয়ে খেতে বসেছি। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। আমি হারিকেন চালানোর জন্য বললাম। কেউ হারিকেন খুঁজে পেল না। প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। টর্চ আনতে বললাম, তাও কেউ পাচ্ছে না। আমি বিরক্ত হয়ে ধমকাধমকি করছি। তখন তিন্নি বলল, বাতি চলে গেলে সবাই তো হইচই করে কেন? আমি বললাম, অন্ধকার হয়ে যায় তাই। অন্ধকার হলে কি অসুবিধা? অন্ধকারে কিছু দেখা যায় না, সেটাই অসুবিধা। তুমি দেখতে পাও না? শুধু আমি কেন, কেউই পায় না। আলো ছাড়া কিছুই দেখা যায় না মা। তিন্নি খুবই অবাক হলো, বিস্মিত গলায় বলল, কিন্তু আমি তো অন্ধকারেও দেখতে পাই। আমি তো সব কিছু দেখছি। প্রথম ভাবলাম সে ঠাট্টা করেছে, কিন্তু না, ঠাট্টা নয়, সে সত্যি কথাই বলছিল। সে অন্ধকার দেখে, খুব পরিষ্কার দেখে। বরকতুল্লাহ সাহেব থামলেন। রুমাল বের করে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন। মিসির আলি বললেন, আপনার মেয়ের প্রসঙ্গে আরো কিছু কি বলবেন? তিনি না সূচক মাথা নাড়লেন। আর কিছুই বলার নেই? আছে, কিন্তু এখন আপনাকে বলতে চাই না। কখন বলবেন? প্রথম আপনি আমার মেয়েকে দেখবেন, ওর সঙ্গে কথা বলবেন, তারপর আপনাকে বলবো। ঠিক আছে, আপনার মেয়ের এখন বয়স হচ্ছে 9। মেয়ের অস্বাভাবিকতাগুলি তো আপনার অনেক আগেই চোখে পড়েছে। কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? না। ডাক্তারের কি করবে? কোনো সাইকিয়াট্রিস্ট? না, আপনিই প্রথম ব্যক্তি যার কাছে আমি এসেছি। মেয়ের এই ব্যাপারগুলো আপনি মনে হয় লুকিয়ে রাখতে চান। হ্যাঁ, চাই। কেন চাই তা আপনি আমার মেয়ের সঙ্গে কথা বললেই বুঝবেন। আপনি মেয়ের মা সম্পর্কে কিছু বলুন। কি জানতে চান? জানতে চাই তিনি কেমন মহিলা ছিলেন, তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা। না, ছিল না। তিনি খুবই স্বাভাবিক মহিলা ছিলেন। আপনি ভালো মতো জানেন? হ্যাঁ, ভালো মতোই জানি। আমি 11 বছর আমার স্ত্রীর সঙ্গে কাটিয়েছি। তিনি আমাদের শেষ বয়সের সন্তান। 11 বছরে একজন মানুষকে ভালো মতো জানা যায়। তা জানা যায়। আচ্ছা, আপনার মেয়ের এই ব্যাপারগুলি কি বাইরের অন্য কাউকে বলেছেন? না, কাউকেই বলিনি। আপনি বুঝতেই পারছেন, এটা জানাজানি হওয়া মাত্রই একটা হইচই শুরু হবে। পত্রিকার লোক আসবে, টিভির লোক আসবে। আমি ভাবলাম কিছুতেই এটা করতে দেওয়া উচিত হবে না। এখন মিসির আলি সাহেব, দয়া করে বলুন, আপনি কি আমার মেয়েটাকে দেখবেন? হ্যাঁ, দেখব। কবে যাবেন ময়মনসিংহ? আপনি কবে যাবেন? আমি আগামীকাল রাতে যাব। রাত 10টায় একটা ট্রেন আছে, নর্থ বেঙ্গল এক্সপ্রেস। মিসির আলি সহজ স্বরে বললেন, আমি আপনার সঙ্গেই যাব। বরকতুল্লাহ সাহেব অবাক হয়ে বললেন, আমার সঙ্গে যাবেন? হ্যাঁ, আপনার সঙ্গে যাব। কোনো অসুবিধা হবে? বরকতুল্লাহ সাহেব মাথা নাড়লেন, কোনো অসুবিধা হবে না। এই লোকটিকে তিনি ঠিক বুঝতে পারছেন না। যে প্রথমে তার কথাই শুনতে চায়নি, সে এখন তার সাথে যেতে চাইছে। কত বিচিত্র স্বভাবের মানুষ আছে এই পৃথিবীতে। তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আঁধার হয়ে আসছে। চারদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকে না কখনো। এবারে সব মানুষজন থাকে একতলায়। তিনি যখন কাউকে ডাকে তখনই সে আসে, তার আগে কেউ আসে না। তিন্নির কাউকে ডাকতে ইচ্ছা করছে না। সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, নানান ধরনের মানুষ। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু ওরা কেউ জানে না তিন্নি সব বুঝতে পারছে। এই তো একজন মোটা লোক যাচ্ছে, তার হাতে একটা ছাতা। শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয়? ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা, এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছেই গরম পানি দিয়ে গোসল করে ঘুমোবে।
শীতের দিনের সন্ধ্যাবেলায় কেউ ঘুমায়? লোকটার মনে খুব আনন্দ, কারণ সে হঠাৎ করে অনেক টাকা পেয়েছে। কেউ দিয়েছে তাকে, যে দিয়েছে তার নাম রহমত মিয়া। বুড়ো লোকটি চলে যেতেই রোগে একটা মানুষকে দেখা গেল। সে খুব রেগে আছে, কাকে যেন খুব গাল দিচ্ছে, এমন বাজে গাল যে শুনলে খুব রাগ লাগে। তিন্নি জানালা বন্ধ করে দিল। ঘরটা এখন অন্ধকার। অন্ধকারে কেউ কিচ্ছু দেখতে পায় না, কিন্তু সে পায়। কেউ অন্ধকারে দেখতে পায় না, সে পায় কেন? সে কেন অন্য মানুষদের মতো নয়? কেন সবাই তাকে ভয় পায়? এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। যতক্ষণ সে না ডাকবে ততক্ষণ আসবে না। এলেও খুব ভয়ে ভয়ে আসবে। দরজার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলবে, তিন্নি আপা, তিন্নি আপা। এমন রাগ লাগে, রাগ হলে তিন্নির সবাইকে কষ্ট দিতে ইচ্ছে করে। তখন তার কপালের বাঁ পাশে চিনচিনে ব্যথা হয়। ব্যথা হলেই রাগ আরো বেড়ে যায়। রাগ বাড়লে ব্যথা বাড়ে। কি কষ্ট! তিন্নি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং রিনরিনে গলায় ডাকলো, নাজিম, নাজিম। নাজিমের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিন্নি তাকে দেখতে পাচ্ছে না। দোতলায় ওঠা সিঁড়ি পেছনের দিকে, কিন্তু তবু তিন্নি পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ধরে উপরে আসছে। তার হাতে এক গ্লাস দুধ। নাজিম তার জন্য দুধ আনছে। কি বিশ্রী ব্যাপার! সে দুধ চায়নি, তবু আনছে। এমন গাধা কেন লোকটা? তিন্নি আপা। তিনি তাকালো না। নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছে খুব। ভয়ে তার পা কাঁপছে। দুধ এনেছেন কেন? দুধ খাবো না। অন্য কিছু খাবে না পা? না, কিচ্ছু খাবো না। জি আচ্ছা। বাবা কবে আসবে আপনি জানেন? জানি না আপা। বাবা কাল সকালে আসবে। একা আসবে না, একটা লোককে নিয়ে আসবে। নাজিম কিছু বলল না। তিন্নি কাটা কাটা গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? করছি আপা। আমি সবকিছু বুঝতে পারি। আমি জানি আপা। আপনি আমাকে ভয় করেন কেন? আমি ভয় করি না আপা। না, করেন। আপনারা সবাই আমাকে ভয় করেন। আপনি করেন, আবুর মা করে, দারোয়ান করে, সবাই ভয় করে। যান, আপনি চলে যান। দুধ খাবেন না? না, খাবো না, কিচ্ছু খাবো না। বাতি জ্বালিয়ে দেই? না, বাতি জ্বালাতে হবে না। জি আচ্ছা, আমি যাই আপা? না, আপনি যেতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। নাজিম দাঁড়িয়ে রইল। তিন্নি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসল। ঘর এখন নিকষ অন্ধকার, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারেই বরং রঙগুলি পরিষ্কার দেখা যায়। তিন্নি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কান্না পাচ্ছে। সে তার রঙগুলি দূরে সরিয়ে কাঁদতে শুরু করল। নাজিম ভীত গলায় বলল, কি হয়েছে তিন্নি আপা? তিন্নি তীক্ষ্ণ স্বরে বলল, কিচ্ছু হয়নি, আপনি চলে যান। নাজিম অতি দ্রুত সিঁড়ি থেকে নেমে গেল, যেন সে পালিয়ে বেঁচেছে। তারা ময়মনসিংহ এসে পৌঁছলেন ভোর রাতে। তখন চারদিক অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। মিসির আলির মনে হলো বিশাল একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। গাছগাছালিতে চারদিক ঢাকা। বারান্দায় অল্প পাওয়ারের একটি বাতি জ্বলছে। তাতে চারদিকের অন্ধকার আরো গাঢ় হয়েছে। মিসির আলি বললেন, রাজবাড়ি বলে মনে হচ্ছে। বরকত সাহেব শীতল গলায় বললেন, এক সময় ছিল। সুসং দুর্গাপুরের মহারাজার বাড়ি, আমি কিনে নিয়েছি। দারোয়ান গেট খোলা মাত্র ছোটাছুটি শুরু হয়ে গেল। অনেক লোকজন বেরিয়ে এলো, সবাই ভৃত্য শ্রেণীর। আজকালকার যুগেও যে এতজন কাজের লোক থাকতে পারে তা মিসির আলি ধারণা করেননি। তিনি লক্ষ্য করলেন, এরা কেউ তিন্নি মেয়েটির উল্লেখ করছে না। মেয়ের বাবা ও মেয়ে সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করলেন না, অথচ জিজ্ঞেস করাটাই স্বাভাবিক ছিল। বরকত সাহেব বললেন, আপনি যান, বিশ্রাম করুন, সকালবেলা আপনার সঙ্গে কথা হবে। কালো মতো লম্বা একটি ছেলে তার ঘর দেখিয়ে দিল। একতলার একটি কামরা, পুরনো দিনের কামরাগুলি যেমন হয়, দৈর্ঘ্য প্রস্থে বিশাল, বিরাট দক্ষিণমুখী জানালা। ঘরের আসবাবপত্র সবই দামি ও আধুনিক। খাটে 6 ইঞ্চি পোমের তোষক,
রকিং চেয়ার, মেঝেতে দামি সেট কার্পেট। মফস্বল শহরে এসব জিনিস ঠিক আশা করা যায় না। বাথরুমে ঢুকে মিসির আলি আরও অবাক হলেন। ওয়াটার হিটারের ব্যবস্থা আছে, চমৎকার বাথটাব। মিসির আলির মনে হলো অনেকদিন এ ঘরে বা বাথরুমে কেউ আসেনি। এমন চমৎকার একটি গেস্ট রুম এরা শুধু শুধু বানিয়ে রেখেছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু গরম পানির ব্যবস্থা যখন আছে তখন একটা হট শাওয়ার নেওয়া যেতে পারে। মিসির আলি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন। শরীর ঝরঝরে লাগছে। 1 কাপ গরম চা পেলে বেশ হতো। বাথরুম থেকে বের হয়েই দেখলেন টেবিলে চায়ের আয়োজন। পট ভর্তি চা, প্লেটে নোনতা বিস্কিট, কুচি কুচি করে কাটা পনির। ভৃত্য শ্রেণীর একজন যুবক তাকে ঢুকতে দেখেই চা ঢালতে শুরু করল। তিনি লক্ষ্য করলেন লোকটি আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চট করে মাথা নামিয়ে নিচ্ছে। তোমার নাম কি? নাজিম। শুধু নাজিম? নাজিম উদ্দিন। কতদিন ধরে এ বাড়িতে আছো? জি, অনেক দিন। অনেক দিন মানে কতদিন? 5 বছর। এ বাড়িতে কজন মানুষ থাকে? নাজিম জবাব দিল না। চায়ের কাপে চিনি ঢেলে এগিয়ে দিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে এখন চলে যাবে। মিসির আলি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, বাড়িতে কজন মানুষ থাকে? স্যার, আমি কিছু জানি না। আমি কিছু জানি না মানে? তুমি 5 বছর এ বাড়িতে আছো, অথচ জানো না এ বাড়িতে কজন মানুষ থাকে? জি না স্যার, আমি জানি না। বরকত সাহেব এবং তার মেয়ে এই দুজন ছাড়া আর কজন মানুষ থাকে? আমি স্যার কিছুই জানি না। মিসির আলি বড়ই অবাক হলেন। আর কোনো প্রশ্ন করলেন না। চায়ে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছেন, সেটা মনে রইল না। এই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছে না কেন? বাধা কোথায়? নাজিম মৃদুস্বরে বলল, স্যার, বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন? না, আমি অসময়ে ঘুমোবো না। সকালের নাস্তা দেওয়া হবে 7:30টায়। ঠিক আছে। আমি স্যার পাশের ঘরেই আছি, দরকার হলে কলিং বেল টেপবেন। দরজার কাছে কলিং বেল আছে। তিনি মাথা নাড়লেন, কিছু বললেন না। ঘড়িতে বাজছে 5:45। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। ব্রহ্মপুত্র নদী নিশ্চয়ই খুব কাছে। ভোরবেলা নদীর পাড় ধরে হাঁটতে ভালো লাগবে। এই শহরে এর আগে তিনি আসেননি। অপরিচিত শহরে ঘুরে বেড়াতে চমৎকার লাগে। গেট বন্ধ। গেটের পাশের খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমোচ্ছে। মিসির আলি উঁচু গলায় ডাকলেন, দারোয়ান, দারোয়ান, গেট খুলে দাও। দারোয়ান বেরিয়ে এলো, কিন্তু গেট খুলল না। যেন সে কথা বুঝতে পারছে না। গেট খুলে দাও, আমি বাইরে যাব। গেট খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন যাবে না? বড় সাহেবের হুকুম ছাড়া খোলা যাবে না। তার মানে কি বলছো তুমি? এটা কি জেলখানা নাকি? দারোয়ান কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। যেন মিসির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তিনি দাঁড়িয়ে রইলেন একা একা। তার সামনে ভারী লোহার গেট। সমস্ত বাড়িটিকে যে পাঁচিল ঘিরে রেখেছে তাও অনেকখানি উঁচু। সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব। মিসির আলি আবার ডাকলেন, দারোয়ান, দারোয়ান। কেউ বেরিয়ে এলো না। ভোর 7টা পর্যন্ত মিসির আলি বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন। এই সময়ের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। এই বাড়িটি গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না। শুধু যে ডাকছে না তাই নয়, কোনো গাছে পাখি বসে পর্যন্ত নেই। অথচ ভোরবেলার এই সময়টায় পাখির কিচিরমিচিরে কান ঝালাপালা হবার কথা। অথচ চারিদিক কেমন নীরব, থমথমে। স্যার, আপনার নাস্তা দেয়া হয়েছে। কোথায়? দোতলায়। চলো যাই। আমি যাব না স্যার, আপনি একা যান, ওই যে সিঁড়ি। সিঁড়িতে পা রেখেই মিসির আলি থমকে দাঁড়ালেন। সিঁড়ির মাথায় একটি বালিকা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি দারুণ রূপসী। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, টানা টানা চোখ, দেবী মূর্তির মতো কাটা কাটা নাক মুখ। মেয়েটি দাঁড়িয়েও আছে মূর্তির মতো, একটুও নড়ছে না, চোখে দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে না।
মিসির আলি বললেন, কেমন আছো তিন্নি? মেয়েটি মিষ্টি করে হেসে বলল, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে গেট খুলে দেয়নি, তাই না? মিসির আলি উপর উঠতে উঠতে বললেন, দারোয়ান বেটা বেশি সুবিধার না, কিছুতেই গেট খুলল না। দারোয়ান ভালোই, বাবার জন্যে খোলেনি, বাবা গেট খুলতে নিষেধ করেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব। তুমি বুঝি শুধু চলে যেতে চাও? না, চাই না, কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই। মেয়েটি আবার মাথা দুলিয়ে হাসল। মেয়েটি দারুণ শীতেও পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে, খালি পা, মনে হচ্ছে সে শীতে অল্প অল্প কাঁপছে। তিন্নি, তোমার শীত লাগছে না? না। বলো কি, এই প্রচণ্ড শীতে তোমার ঠান্ডা লাগছে না? না, আপনি নাস্তা খেতে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে, দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটি হাঁটতে শুরু করলো। ধবধবে সাদা রঙের ফ্রকে তাকে দেব শিশুর মতো লাগছে। মিসির আলি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলেন। তার ইচ্ছে করল মেয়েটিকে কোলে তুলে নিতে, কিন্তু এ মেয়ে হয়তো এসব পছন্দ করবে না। একে দেখেই মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র। নাশতার আয়োজন প্রচুর, রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবই আছে। বিলিতি কায়দায় দুজনের সামনেই এক বাটি করে সালাদ, লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস। রাজকীয় ব্যাপার। শুধু খাবার দাবার এগিয়ে দেবার জন্য কেউ নেই। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, বসে আছেন কেন, শুরু করুন। তিন্নির জন্য অপেক্ষা করছি। ও আসবে না। আসবে না কেন? খেয়ে নিয়েছে। আমার মেয়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ। কেমন দেখলেন আমার মেয়েকে? ভালো। বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, নিচু গলায় বললেন, ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে? না। ভালো করে ভেবে বলুন। ভেবেই বলছি, তবে পারিপার্শ্বিকে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছি। যেমন? যেমন আপনার গাছগুলিতে কোনো পাখি নেই, একটি পাখিও আমার চোখে পড়েনি। বরকত সাহেব চমকালেন না। তার মানে তিনি ব্যাপারটি আগেই লক্ষ্য করেছেন। আগে লক্ষ্য না করলে নিশ্চয়ই চমকাতেন। অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি ভালো, এই জিনিসটি চট করে কারোর চোখে পড়বে না। মিসির আলি বললেন, এছাড়াও অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলুন শুনি। আপনার বাড়ির কাজের লোকটি, যার নাম নাজিম, সে অত্যন্ত ভীত ও শঙ্কিত। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়, এবারে সবাই আমাকে ভয় করে। কেন? পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা। আমি ক্ষমতাবান। ক্ষমতাটা কিসের? অর্থের। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আপনার ধারণা যেহেতু আপনার প্রচুর টাকা, সেহেতু সবাই আপনাকে ভয় করে? অন্য কারণও আছে, আমি বেশ বদমেজাজি। আপনার মেয়ে তিন্নি, সেও কি বদমেজাজি? বরকত সাহেবের ভ্রু কুঁচকে উঠল। তিনি জবাব দিতে গিয়েও দিলেন না, হালকা স্বরে বললেন, চা নিন, নাকি কফি খেতে চান? চা খাবো। আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, এখন করেন কি? কিছুই করি না, এখন আমি ঘরেই থাকি এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না। এ কথা বলছেন কেন? কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি। ওকে বলে দিয়েছে যেন গেট না খোলে। কেন বলেছেন? তিন্নির জন্য বলেছি। আমার ভয় গেট খোলা পেলেই সে চলে যাবে, আমি আর কোনোদিন তাকে ফিরে পাবো না। সে কি এর আগেও কখনো গিয়েছে? না। তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে চলে যাবে? আমাকে আপনি এত প্রশ্ন করছেন কেন? আমাকে প্রশ্ন করবার জন্য তো আপনাকে আনেনি, আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্যে। আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, আমি নিজ থেকে এসেছি। বরকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান, ওর সঙ্গে কথা বলুন। ও কি তার ঘরে একা থাকে? হ্যাঁ, একাই থাকে। মিসির আলি উঠে দাঁড়াতেই বরকত সাহেব বললেন, প্লিজ একটি কথা মন দিয়ে শুনুন, এমন কিছুই করবেন না যাতে আমার মেয়ে রেগে যায়।
কথা বলছেন কেন? ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? নিজেই বুঝবেন, আমার বলার দরকার হবে না। তিন্নির ঘরটি বিরাট বড়। একপাশে ছোট্ট একটি কালো রঙের খাটে সুন্দর একটি বিছানা পাতা। নানান ধরনের খেলনায় ঘর ভর্তি। বেশিরভাগ খেলনাই হচ্ছে তুলার তৈরি জীবজন্তু। শিশুদের ঘর যেমন অগোছালো থাকে, এ ঘরটি সেরকম নয়। বেশ গোছানো ঘর। মিসির আলি দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ তিন্নিকে দেখলেন। মেয়েটি গভীর মনোযোগে ছবি আঁকছে। একবারও তাকাচ্ছে না তার দিকে। মিসির আলি বললেন, তিন্নি, ভেতরে আসবো? তিন্নি ছবি থেকে মুখ না তুলেই বলল, আসতে ইচ্ছে হলে আসুন, ইচ্ছে না হলে আসবো না। তিন্নি কিছু বলল না। মিসির আলি ভেতরে ঢুকলেন। হাসি মুখে বললেন, বসবো কিছুক্ষণ তোমার ঘরে? বসার ইচ্ছে হলে বসুন। তিনি বসলেন। হাসি মুখে বললেন, কিসের ছবি আঁকছ? গাছের। দেখি কেমন ছবি। দেখতে ইচ্ছে হলে দেখুন। তিনি তার ছবি এগিয়ে দিল। মিসির আলি অবাক হয়ে দেখলেন, অদ্ভুত সব গাছের ছবি আঁকা হয়েছে। গাছগুলিতে কোনো পাতা নেই, অসংখ্য ডাল। ডালগুলি লতানো। কিছু কিছু লতা আবার চুলের বেনির মতো পাকানো। সুন্দর হয়েছে তো গাছের ছবি। আপনার ভালো লাগছে? হ্যাঁ। এরকম গাছ কি আপনি এর আগে কখনো দেখেছেন? না, দেখিনি। তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন না কি করে আমি না দেখে এমন সুন্দর গাছের ছবি আঁকলাম? শিশুরা মন থেকে অনেক জিনিস আঁকে। তিন্নি হাসল। তিনি প্রথম মেয়েটির মুখে হাসি দেখলেন। তিন্নি হাসতে হাসতে ভেঙে পড়ছে। মিসির আলি বললেন, তুমি এত হাসছো কেন? হাসতে ভালো লাগছে তাই হাসছি। তিনি নিজেও হাসলেন। হাসতে হাসতেই বললেন, আমি শুনেছি তুমি সব প্রশ্নের উত্তর জানো। কে বলেছে, বাবা? হ্যাঁ। তুমি কি সত্যি সত্যি জানো? জানি। পরীক্ষা করতে চান? হ্যাঁ, চাই। বলো তো ৯-এর বর্গমূল কত? ৩। ৫-এর বর্গমূল কত সেটা জানো? তিন্নি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। আচ্ছা, দেখি এটা পারো কিনা। পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, হয়েছে। এখন বলো দেখি তার স্ত্রীর নাম কি? আমি জানি না। সত্যি জানো না? না, আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন জানো? জানি, ১৯১৩ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের নাম জানো? জানি না। মিসির আলি হাসতে লাগলেন। তিনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গম্ভীর স্বরে বলল, আপনি হাসছেন কেন? আমি হাসছি কারণ তুমি কিভাবে সব প্রশ্নের জবাব দাও তা বুঝতে পারছি। তাহলে বলুন, কিভাবে সব প্রশ্নের জবাব দেই? আমি লক্ষ্য করলাম যেসব প্রশ্নের উত্তর আমি জানি, শুধু সেসব প্রশ্নের উত্তরই তুমি জানো। যেমন আমি জানি ৯-এর বর্গমূল ৩, কাজেই তুমি বললে ৩। কিন্তু ৫-এর বর্গমূল কত তা তুমি বলতে পারলে না, কারণ আমি নিজেও তা জানি না। আলেকজান্ডার ফ্লেমিংয়ের স্ত্রীর নাম তুমি বলতে পারলে না, কারণ আমি তার স্ত্রীর নাম জানি না। ঠিক এইভাবে। থাক, আর বলতে হবে না। তিন্নি তাকিয়ে আছে। তার মুখে কোনো হাসি নেই। সমস্ত চেহারায় কেমন একটা কঠিন ভাব চলে এসেছে, যা এত অল্প বয়সী একটি বাচ্চার চেহারার সঙ্গে ঠিক মিশ খাচ্ছে না। মিসির আলি সহজ স্বরে বললেন, তুমি মানুষের মনের কথা টের পাও। টের পাও বলেই জানা প্রশ্নগুলির উত্তর দিতে পারো। এটা এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা। কেউ কেউ এ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায়। তিন্নি শীতল গলায় বলল, আপনি খুব বুদ্ধিমান। মিসির আলি বললেন, হ্যাঁ, আমি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান এবং অহংকারী। যারা বুদ্ধিমান তারা সাধারণত অহংকারী হয়। এটা দোষের নয়। যে জিনিস তোমার নেই তা নিয়ে তুমি যখন অহংকার করো, সেটা হয় দোষের। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। কিসের সাহায্য? আমি এখনো ঠিক জানি না। সেটাই দেখতে এসেছি। হয়তো তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমার বাবা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি ডাক্তার পছন্দ করি না। আমি ডাক্তার নই। আপনি এখন আমার ঘর থেকে চলে যান। আমার আর আপনাকে ভালো লাগছে না। আমার কিন্তু তোমাকে ভালো লাগছে, খুব ভালো লাগছে।
আপনি এখন যান। মিসির আলি উঠে দাঁড়ালেন। তিন্নি বলল, দাঁড়িয়ে আছেন কেন, চলে যান। তিন্নি কথাকটি বলার সঙ্গে সঙ্গে মিসির আলি তার মাথার ঠিক মাঝখানে এক ধরনের যন্ত্রণা বোধ করলেন। হঠাৎ মাথাটা ঘুরে উঠল, বমি বমি ভাব হলো, আর সেই সঙ্গে তীব্র ও তীক্ষ্ণ যন্ত্রণা, যেন কেউ একটি ধারালো ব্লেড দিয়ে আচমকা মাথাটা দুভাগ করে ফেলেছে। মিসির আলি বুঝতে পারছেন তিনি জ্ঞান হারাচ্ছেন। পৃথিবী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। চোখের সামনে দেখছেন সাবানের বুদবুদের মতো বুদবুদ। জ্ঞান হারাবার ঠিক আগ মুহূর্তে ব্যথাটা কমে গেল। সমস্ত শরীরে এক ধরনের অবসাদ, ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে। মিসির আলি তাকালেন তিন্নির দিকে। মেয়েটির ঠোঁটের কোণে মৃদু হাসি, সহজ হাসি নয়, উপহাসের হাসি। মিসির আলি দীর্ঘ সময় চুপ থেকে বললেন, এটা তো তুমি ভালোই দেখালে। তিন্নি বলল, এর চেয়েও ভালো দেখাতে পারি। তা পারো, নিশ্চয়ই পারো। তুমি কি রাগ হলেই এরকম করো? হ্যাঁ, করি। আমি তোমাকে রাগাতে চাই না। কেউ চায় না। সবাই তোমাকে খুশি রাখতে চায়। হ্যাঁ, কিন্তু তবু তুমি প্রায়ই রেগে যাও, তাই না? হ্যাঁ, যাই। রাগটা সাধারণত কতক্ষণ থাকে? ঠিক নেই, কখনো অনেক বেশি সময় থাকে। আচ্ছা তিন্নি, মনে করো এখানে দুজন মানুষ আছে। তুমি রাগ করলে একজনের উপর, তাহলে ব্যথাটা কি সেই একজনই পাবে, না দুজন একত্রে পাবে? যার উপর রাগ করেছি সেই পাবে। অন্যে পাবে কেন? অন্যজনের উপর তো আমি রাগ করিনি। তাও তো ঠিক। এখন কি আমার উপর তোমার রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তাহলে আমার দিকে তাকিয়ে একটু হাসো তো, যাতে আমি বুঝতে পারি তোমার রাগ সত্যি সত্যি কমেছে। তিন্নি হাসল। মিসির আলি বললেন, আমি কি আরো খানিকক্ষণ বসবো? বসার ইচ্ছা হলে বসুন। মিসির আলি বসলেন, একটি সিগারেট ধরালেন। মেয়েটি নিজের মনে ছবি আঁকছে, সেই গাছের ছবি, লতানো ডাল, পত্রহীন বিশাল বৃক্ষ। মিসির আলি ঠিক করলেন তিনি একটি পরীক্ষা করবেন। এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোষে সরাসরি চাপ প্রয়োগ করতে পারে। উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা। ছোট্ট একটি মেয়ে, অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বাধা দেবার একমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেয়া। সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে। সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে। মিসির আলি ডাকলেন, তিন্নি। তিন্নি মুখ না তুলেই বলল, কি? তুমি আমার মাথার ব্যথাটা আবার তৈরি করো তো। কেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখতে চাই এই ব্যথার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। উপায় নেই, সেটাই দেখব। তবে তিন্নি একটি কথা, ব্যাপারটা তুমি তৈরি করবে খুব ধীরে, এবং যখনই আমি হাত তুলব তুমি ব্যথাটা কমিয়ে ফেলবে। আপনি খুব অদ্ভুত মানুষ। আমি মোটেই অদ্ভুত মানুষ নই। আমি একজন যুক্তিবাদী মানুষ। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমার কোনো সাহায্য লাগবে না। হয়তো লাগবে না, তবু আমি তোমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাই। এখন তুমি ব্যথা তৈরি করো তো, খুব ধীরে ধীরে। তিন্নি মাথা তুলে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ঠোঁট বেঁকে যাচ্ছে, বাঁকা ঠোঁট খুব হালকাভাবে কাঁপছে। মিসির আলি চোখ বন্ধ করে বসে আছেন। তিনি তার সমস্ত মন প্রাণ একটি ব্যাপারে কেন্দ্রীভূত করে ফেললেন। খুব ছোটবেলায় তিনি একটি সাপের মুখোমুখি হয়েছিলেন। এখন তিনি ভাবছেন সেই সাপটির কথা। সাপটির হলুদ গা ছিল চক্রকাটা। বুকে ভর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছিল। তাকে দেখেই সে থমকে গেল। ঘন ঘন তার চেরা জিভ থেকে বের করতে লাগল। মিসির আলি এখন আর কিছুই ভাবছেন না। পৃথিবীতে ঠিক এই মুহূর্তে সাপের চেরা জিভ ছাড়া অন্য কিছুই নেই। তিনি জীবিত কি মৃত সেই বোধও তার নেই। তিনি কল্পনায় দেখছেন হলুদ রঙের কুৎসিত সাপের চেরা জিভ বাতাসে কাঁপছে। মিসির আলির চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। তিনি অবাক হয়ে মিসির আলিকে দেখছে। আশ্চর্য ব্যাপার, এই মানুষটিকে সে কিছু করতে পারছে না। এতক্ষণে ব্যথায় তার ছটফট করা উচিত ছিল, কিন্তু লোকটি এখনো হাত তুলছে না।
এর মানে কি এই যে সে ব্যথা পাচ্ছে না? তা কি করে সম্ভব? তিনি ব্যথার পরিমাণ অনেক দূর বাড়িয়ে দিল। তার নিজের মাথায় এখন ঝিমঝিম করছে। মিসির আলি হাত তুললেন। তিনি পরীক্ষায় পাশ করেছেন। মিসির আলি দুর্বল গলায় বললেন, তিন্নি, আমি এখন যাই, তোমার সঙ্গে পরে কথা হবে। তিন্নি জবাব দিল না, অবাক চোখে তাকে দেখতে লাগলো। মিসির আলি বললেন, তিন্নি, আমি কি তোমার আঁকা ছবিগুলি নিয়ে যেতে পারি? কেন? আমি নিজের ঘরে বসে সময় নিয়ে ছবিগুলি দেখব। তাতে কি হবে? তোমাকে বুঝতে সুবিধা হবে। তিন্নি তার হাতে এক গাদা ছবি তুলে দিল। মিসির আলি সিঁড়ি বেয়ে নেমে গেলেন। ক্লান্তিতে তার পা ভেঙে আসছে, ঘুমে চোখ জড়িয়ে আসছে। তিনি পেছনে ফিরলেন। তিনি ছাদে উঠে গেছে। তার মাথার উপর চক্রাকারে কয়েকটি পাখি উঠছে। আশেপাশে পাখি নেই, কিন্তু এই মেয়েটির মাথার উপর পাখি উঠছে কেন? শালিক পাখি কিচিরমিচির শব্দ করছে। মেয়েটিকে দেখে মনে হলো সেও কিছু বলছে পাখিদের। এত রহস্য কেন? মিসির আলি নিজের ঘরের দিকে এগুলেন। তার মন ভারাক্রান্ত। তিনি নিজের ভিতর এক ধরনের অস্থিরতা বোধ করছেন। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গল্পটির পরবর্তী পর্ব খুব দ্রুতই আপলোড করা হবে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।